Hi everybody, this is Alamgir Hussain, lecturer political science from Hajiganj Ideal College of Education. How are you, dear student? I hope everybody is fine. আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সে বিষয়টি হলো স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস। এটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় যারা ডিগ্রি অর্থাৎ ফার্স্ট কোর্সে যারা পড়ে অথবা স্নাতক সম্মান বা অনার্সে যারা পড়ে অথবা যারা প্রফেশনাল বিবিএ কোর্সে আছে সবার জন্য এটি প্রথম বর্ষে বা ফার্স্ট ইয়ারে এটি বাধ্যতামূলক করা হয়েছে সরকার কর্তৃক। তো আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব, যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, আমি এই বিষয়টি পড়াই। আমার কলেজের নাম হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন। আমি আমার লেকচারে যাওয়ার আগে সবাইকে প্রথম দিক নির্দেশনামূলক একটি অনুরোধ করব, সেটা হলো সরকার কর্তৃক গৃহীত আমাদের এই মহামারীতে বা আমাদের এই বৈশ্বিক সংকটে যে নির্দেশ সরকার কর্তৃক প্রদত্ত হয়েছে আমাদের উপর, সেগুলো আমরা ঠিকভাবে যেন পালন করি। আমরা এগুলো পুঙ্খানুপুঙ্খি পালন করব নিজেকে বাঁচানোর জন্য, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য। তো এখন আমরা আমাদের লেকচারে ফিরে আসি। যদি এই লেকচার কন্টিনিউয়াস আপনারা পেতে চান বা তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশনের ওয়েবসাইটের সাথে জড়িত থাকবা এবং আমার এই লেকচারটি একটি লাইক দিবা, কমেন্টস করবা, শেয়ার করবা এবং সবসময় সাবস্ক্রাইবারের মাধ্যমে আমার এই লেকচারের সাথে সম্পৃক্ত থাকবা। তো আসো আমরা আমাদের স্টাডিতে ফিরে যাই। যদি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়টি আমরা পড়তে চাই, তাহলে সর্বপ্রথম জানতে হবে এর ইংরেজি প্রতিশব্দ কি। এর ইংরেজি প্রতিশব্দ হলো দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আচ্ছা, আমাদের এই স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের প্রথম অধ্যায়টির নাম হলো দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। তো দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, আমাদের এই জনগোষ্ঠীর পরিচয় সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটু আগে যেতে হবে। সেটা হলো আমাদের এই দেশটি কোথায় অবস্থিত। আসো আমরা জেনে নিই। গারো পাহাড়ের নিচে বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃত আমাদের এই দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, ইসামতি, ধলেশ্বরী, শীতলক্ষা, বুড়িগঙ্গা, তিস্তা, ধরলা, মহানন্দার তীর ঘেঁষা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের পদপ্রান্তে বঙ্গোপসাগর বিস্তৃত। আমাদের এই বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। বাঙালি জাতি আজ স্বাধীন একটি রাষ্ট্র, স্বাধীন জাতি। অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। বাঙালি জাতির ইতিহাস একদিকে যেমন বৈচিত্র্যময়, অন্যদিকে গৌরবময়। আমরা যারা স্বাধীনতার ইতিহাস জানি, তারা স্বাধীনতার ইতিহাসটা জানলে আমরা বুঝতে পারবো কতটা গৌরবময় আমাদের এই দেশ। এই ইতিহাস অন্যায়, শোষণ, বঞ্চনা, পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস বাঙালির হাসি, কান্না ও দুঃখ বেদনার ইতিহাস। বাঙালির আছে ঐতিহ্যের গৌরবময় ইতিহাস। যুগ যুগ ধরে বাঙালি তার একাগ্র মনন সাধনার বাইরের প্রভাব সমূহকে আত্মস্থ করে এবং দেশীয় আবেগ চেতনায় তাকে একাগ্র করে রচনা করেছে আজকের এই ইতিহাস। বাঙালি জাতি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। বাঙালি জাতি হিসেবে আমি নিজেকে সবসময় গর্বিত মনে করি বা গর্ববোধ করি। বাঙালি জাতির বা বাঙালির বাইরে স্বকীয় সত্তা আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, পরাজয় আছে, পরাধীনতাও আছে, সর্বোপরি আছে অপরাজেয় মনোবল। যত বিপদেই আমরা পড়ি, আমরা আমাদের এই মনোবলের কারণে আমরা আমাদের বিপদগুলোকে কাটিয়ে উঠতে পারি। এর নাম হলো বাঙালি জাতি। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের বিরোধ আছে, দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, বিকার আছে, প্রতিকারের প্রয়াসও আছে। সর্বোপরি আমাদের অধঃপতন ও নব উত্থান আছে। স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতিও আছে, পরাজয়ও আছে, পরাধীনতাও আছে, সর্বোপরি আছে অপরাজেয় মনোবল। বাঙালির বাইরে থেকে আমরা বাঙালি হিসেবে বাইরে থেকে আমরা অনেক কিছু গ্রহণ করেছি, কিন্তু অপরের কাছে নিজেদেরকে বিলীন হতে দেইনি। এর নাম বাঙালি। আমরা নিজেকে কখনো বিলিয়ে দেইনি। তো আসো, আজকে এই হলো আমাদের এই বাঙালির সংক্ষিপ্ত ইতিহাস। হয়তো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, সম্পূর্ণভাবে পারছি না সময় স্বল্পতার কারণে। লেকচারের সাথে সম্পৃক্ত থাকলে ধীরে ধীরে তোমরা আরও জানতে পারবা। তো বন্ধুরা, এবার আসো আমরা এই স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের
প্রথম অধ্যায়ের যে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে প্রথম অধ্যায়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা হলো আমাদের এই দেশ বা প্রাচীন যুগে বাংলা নামে কিন্তু কোনো জনপদ ছিল না। বঙ্গ বা বাংলা নামক জনপদের অতীত আলোচনা করতে গিয়ে অনেকেই আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে হজরত নূহ আলাইহিস সালাম এর সময়কালে ফিরে গেছেন। এসব পণ্ডিত তাদের নিজস্ব গবেষণার বের করতে সক্ষম হয়েছেন যে হজরত নূহ আলাইহিস সালামের পুত্রের নাম ছিল হাম। নূহ আলাইহিস সালাম আমাদের মুসলিম ধর্মের যে নবী ছিল, হজরত আদম আলাইহিস সালামের পরে হজরত নূহ আলাইহিস সালাম, তার একজন সন্তান ছিল, তার নাম ছিল হাম। হাম বসতি স্থাপন করেছিল পৃথিবীর দক্ষিণ ও পূর্বাঞ্চলে। হাম এর 6 পুত্র ছিল। এই যে হজরত নূহ আলাইহিস সালামের যে পুত্র ছিল হামের 6 জন পুত্র ছিল। খেয়াল করো, তোমরা একটু ভেবে দেখবা, মিলাবা বিষয়টাকে। হামের এই 6 পুত্রের নাম ছিল হিন্দ, সিন্ধ, হাবাস। মানে প্রথম পুত্রের নাম ছিল হিন্দ, দ্বিতীয় পুত্রের নাম ছিল সিন্ধ, তৃতীয় পুত্রের নাম ছিল হাবাস, চতুর্থ পুত্রের নাম ছিল জানাস, পঞ্চম পুত্রের নাম ছিল বারবার ও ষষ্ঠ এবং শেষ পুত্রের নাম ছিল নিউবাহ। এরা যে স্থানে বসতি স্থাপন করেছিল সেই স্থান বা অঞ্চল এবং সেই অঞ্চলের জনগোষ্ঠী সে নামেই পরিচিত হয়ে যেত। এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। আচ্ছা, তো এইভাবেই হিন্দ হলো হজরত নূহ আলাইহিস সালামের নাতি। যদি হজরত নূহ আলাইহিস সালামের পুত্র হামের পুত্র হলো হিন্দ, তো হিন্দ হলো এই হজরত নূহ আলাইহিস সালামের নাতি। তো হিন্দ এর বসতি স্থান ছিল হিন্দুস্তান, যাকে আমরা আজকে ভারতবর্ষ বলে থাকি বা ভারতবর্ষ মনে করে থাকি। সেই হিন্দুস্তান এবং সিন্ধ এর বসতি স্থান ছিল সিন্ধু নামক স্থানে। এদের নামের কারণে ওই অঞ্চলের নাম পরিচিত হয়ে গিয়েছিল হিন্দুস্তান এবং সিন্ধু। আচ্ছা, এই হিন্দ এর 4 পুত্র ছিল। হিন্দের যে 4 পুত্র, তার দ্বিতীয় পুত্রের নাম ছিল বঙ্গ। বঙ্গ ভারত উপমহাদেশের পূর্বাঞ্চলে বসতি স্থাপন করে। এই পূর্বাঞ্চলে বসতি স্থাপন করার কারণে বঙ্গের সন্ততিদের বসতি স্থাপনের পরপরই এই অঞ্চলের নামটা হয়ে যায় কি বঙ্গ বা বঙ্গ নামে পরিচিত হয়ে যায়। আচ্ছা, তো বন্ধুরা, এই যে আমরা জানতে পারলাম যে নূহ আলাইহিস সালামের বংশধরদের একজনের নাম ছিল বঙ্গ। তিনি এই অঞ্চলে বসবাস করতে গিয়ে এই অঞ্চলের নাম হয়ে যায় বঙ্গ। তো আমরা হিন্দের পুত্র বঙ্গ বা বঙ্গ এর মাধ্যমে ধীরে ধীরে এই অঞ্চলে বসতি স্থাপন হয়। তারপর সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় গড়ে ওঠে। মুঘল সম্রাট আকবরের নবরত্নের অন্যতম উজ্জ্বল রত্ন আবুল ফজলও তার আইন-ই অধিকারী নামক এই ঐতিহাসিক বা একটি ঐতিহাসিক গ্রন্থে ভারতের এই অঞ্চলের নাম বঙ্গ নামে উল্লেখ করেছিলেন। সেই সময় ভারতবর্ষের মধ্যে বঙ্গ নামের উৎপত্তিটা হলেও এটা খুব কম ব্যবহার হতো। তো আমাদের এই সম্রাট আকবরের যে নবরত্ন ছিলেন একজন, তার নাম ছিল আবুল ফজল। তিনিও তার আইন-ই আকবরী নামক গ্রন্থে কিন্তু এই বঙ্গ নামের উল্লেখ করেছিলেন। আচ্ছা, এই ব্যাখ্যাকে মেনে নিলে বলতে হয় যে বঙ্গ জনগোষ্ঠী এই অঞ্চলের, অর্থাৎ আজকের বাংলাদেশ অঞ্চলের মূল মানব গোষ্ঠী। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই বঙ্গ নামক বা বাংলার জনগণ, আমরা হয়তো এভাবে বলা যায় যে আমরা হয়তো হজরত নূহ আলাইহিস সালামের বংশধর। আচ্ছা, তারপর পরবর্তীতে অস্ট্রো এশিয়াটিক, মঙ্গলয়েড বা দ্রাবিড় জনগোষ্ঠীর বাংলায় আসেন এবং দ্রাবিড়রাও ছিল সেমিস্টিক গোষ্ঠীর। তারা ছিল হজরত নূহ আলাইহিস সালামের আরেক পুত্র শাম এর বংশধর। এই জন্যই এদের বংশধরদের সমষ্টিক বলা হয়। তো বন্ধুরা, তো এখন এই আমরা জেনে নিলাম বঙ্গ নামক যে অঞ্চলটি কিভাবে এটার জন্ম হলো। এবার আমরা আরেকটু আলোচনা করি যে বঙ্গ জনপদ বা আজকের এই বাংলাদেশ সম্পর্কে আমরা একটু আলোচনা করলে আমাদের বিষয়টা আরেকটু, বা আমাদের এই কনসেপ্ট অফ বেঙ্গলি বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। প্রাচীন যুগে বাংলা নামক যে অখণ্ড রাজ্য বা জনপদ ছিল তা কিন্তু বঙ্গ নামে পরিচিত
থাকলেও সেটাকে বঙ্গ নাম ধরে কেউ ব্যবহার করতো না। বঙ্গ শব্দের দ্বারা বাংলার এক ব্যাপক অংশকে বোঝাতো। বঙ্গদেশ প্রাচীনকালে বহু জনপদে এটা বিভক্ত ছিল, যেমন রাঢ়, তারপর জঙ্গল, কংস গ্রাম, তারপর সুষ্ম, তাম্রলিপি, দণ্ড ভুক্তি, পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, গৌড়, লক্ষণাবতী, বঙ্গ, হরিকেন, সমতট, বঙ্গাল, খাড়ি ও নাব্য। এই সকল জনপদে আমাদের এই দেশের জনগোষ্ঠী বিভক্ত ছিল। এইসব জনপদের মধ্যে বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডক্টর নিহার রঞ্জন রায়, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ মনে করেন যে, প্রমুখ মানে এদের নামের পরে প্রমুখ বলতে হবে, তো তারা মনে করেন যে বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে আর্যদের ভারতবর্ষের আগমনের পর। আর্যরা খ্রিস্টপূর্ব 1500 বছর পূর্বে সিন্ধু নদের তীরে এসে বসতি স্থাপন করেছিল। বঙ্গ শব্দের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্য নামক একটি গ্রন্থে। হ্যাঁ, তো বন্ধুরা, পরবর্তী সময়ে বৌধায়ক, ধর্মসূত্র বা রামায়ণ ও ভারতবর্ষেও এই বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমরা বঙ্গ বা দেশ জনগোষ্ঠীর পরিচয় আমরা এইটুকু মাধ্যমে জানতে পারলাম, কিভাবে আমাদের বঙ্গ দেশের বা বঙ্গ নামক জাতিগোষ্ঠীর অস্তিত্ব মিলে। তো আমরা আজকের লেকচারটা আমি এখানেই শেষ করতে চাই। তবে লেকচার শেষ করার আগে তোমাদেরকে আবারও সতর্ক করতে চাই, সরকারের নির্দেশ মানা মুসলিম উম্মার দিক থেকে বা মুসলমানের শরিয়াত মোতাবেক সরকারের দিক নির্দেশনা মানা ওয়াজিব। আর সরকারের দিক নির্দেশনা মানা সবার জন্যই উচিত। আর সরকার আমাদেরকে বলেছেন যে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা যেন সর্বদা ঘরে থাকি, আমরা যেন বিনা প্রয়োজনে বাইরে না যাই। আমরা যদি প্রয়োজনে বাইরে যেতেই হয় তাহলে যেন আমরা আমরা যেন হাতে মাস্ক, গ্লাভস পরে যাই এবং মুখে মাস্ক পরে যাই, এবং ঘর থেকে বের হয়ে ফিরে আসার পর আমরা যেন আমাদের মুখমণ্ডল ধুয়ে ফেলি, আমাদের হাত হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে যেন আমরা ভালোভাবে 20 সেকেন্ড ধরে ধুবো, এবং সম্ভব হলে আমরা গোসল করে ফেলবো। আর আমাদের পরিহিত যে পোশাকটি সেটি আমরা ধুয়ে ফেলবো। এভাবে আমরা আমাদের সচেতন থাকবো, আমাদের পরিবারকে, আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা সচেতন থাকবো। আমরা সরকারের নির্দেশ পালন করে আমরা স্ব ঘরে অবস্থান করব, এবং অবশ্যই আমরা ঘরে অবস্থানকালীন সময়ে আমরা বই পড়ে সময় কাটাবো, অলস সময় আমরা কাটাবো না। আর যেহেতু রমজান মাস, মুসলমানরা রমজানের রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর প্রত্যেক ধর্মের শিক্ষার্থীরা সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া চাইবো, প্রার্থনা করব যে সরকার আমাদের পৃথিবীটাকে সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীকে শান্ত করে দিক, আমাদের পৃথিবীকে থেকে এই করোনা নামক ভয়ঙ্কর ভাইরাসকে উঠিয়ে নিয়ে যাক। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট লেকচারে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা। আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা, পাশের বেল আইকনটিতে তোমরা ক্লিক করে দিবা, এবং যত পারো শেয়ার করবা, যাতে অন্যান্য স্টুডেন্ট হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন, এটি চাঁদপুরে হাজীগঞ্জে অবস্থিত একটি সুন্দর মনোরম পরিবেশে এবং সুপরিচিত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান ব্যতীত আমার এই লেকচারের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যেন এটি দেখার সুযোগ পায় এবং উপকৃত হতে পারে এই বন্ধের সময় অনলাইন ক্লাসের মাধ্যমে। সেই জন্য তোমরা বেশি বেশি এটি শেয়ার করবা, আর অবশ্যই কমেন্টসে আমাকে জানাবা।